অন্য দেশগুলোর মতো চায়নাকে হালকাভাবে নেয়া কতটা সুযোগ আছে? ভোক্তাদের ঘাড়ে চড়ে, মানে যে কিনবে তার ঘাড়ে চড়ে যাবে, কারণ জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং যে জন্যই এই সমস্ত বিলিয়নিয়াররা এটার পক্ষে নয়, তারা এটাকে সমালোচনা করছে, এর বিরোধিতা করছে। কালকে সকালে যুক্তরাষ্ট্রে যখন স্টক এক্সচেঞ্জ ওপেন করবে তখন এর ইম্প্যাক্ট কিন্তু একটা ভয়ানক হওয়ার চান্স রয়েছে। Against another by raising import tariff or placing other restriction on import. So জিনিসগুলো কিন্তু ন্যাচারালি হতে হয়। এখন আমরা এই ট্রেড ওয়ারের হিস্ট্রি কিন্তু অনেক পুরানো, এবং এই ওয়ারটা যদি কন্টিনিউ করে, আপনারা দেখেছেন যে অনেকেই কিন্তু মনে করেছিল যে এটা রেটরিক, ডোনাল্ড ট্রাম্প একটা ঘোষণা দিয়েছেন কিন্তু এটা আলটিমেটলি ইমপ্লিমেন্টেড হবে না, কোনো একটা নেগোসিয়েশন হবে। অন্য দেশগুলোর মতো চায়নাকে হালকাভাবে নেয়া কতটা সুযোগ আছে, এবং এটার প্রভাব আসলে চাইনিজ মার্কেট তো আসলে আপনার আশপাশ কিংবা আমাদের আশপাশে মার্কেটে প্রচুর চাইনিজ পণ্য, এটি জনজীবনে কি ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? এর জনজীবনে এর বিশাল মানে হবে, মানে অস্বস্তিকর পরিস্থিতি হবে, দ্রব্যমূল্য বেড়ে যাবে। কারণ যেখানে এই ট্যারিফ যে 104%, তার অর্থ যে এই জিনিস, এই যে কস্টটা, এই যে ট্যাক্স যেটা, এটা যুক্তরাষ্ট্র সরকার পাবে, কিন্তু এই ট্যাক্সটা কে দেবে? এটা তো ম্যানুফ্যাকচারারও দিচ্ছে না, আর যে বিজনেসম্যান সেও দিচ্ছে না, এটা ট্যাক্স করে দেয়। সাধারণত আমরা বিশ্বের অতীতের যত ইতিহাস দেখেছি তাতে এটা ভোক্তাদের ঘাড়ে চড়ে, মানে যে কিনবে তার ঘাড়ে চড়ে যাবে, কারণ জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং যে জন্যই এই সমস্ত বিলিয়নিয়াররা এটার পক্ষে নয়, তারা এটাকে সমালোচনা করছে, এর বিরোধিতা করছে। আর এর আরো একটা ব্যাপার হলো যে দুটো দেশ, এদের যদি টোটাল আমি মানে মানে পৃথিবীর ওয়েলথের যদি করি তাহলে প্রায় অর্ধেকের কাছাকাছি। ইটস অলমোস্ট, যুক্তরাষ্ট্র প্রায় অলমোস্ট লাইক 29 to 30%, আর চীন 17 থেকে 18%। কাজে এই দুটোকে আমি যদি যোগ করি তাহলে তো এটা একটা বিরাট একটা নাম্বার, এবং এখানে শুধু এই দুই দেশই জড়িত থাকবে না, এর সঙ্গে জড়িত থাকবে অন্যান্য দেশগুলো। যেমন চীনের যে আমরা যদি সোলার প্যানেলের দিকে তাকিয়ে দেখি, সোলার প্যানেলের উপরে ট্যারিফ বসানো আছে, ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট টার্মে করেছে, এটা বাইডেন কন্টিনিউ করেছে এবং এটা এখনো চলছে। তখন 20% ওই ট্যারিফটা, তাহলে চীন কি করেছে? চীন করেছে কি, ওই ম্যানুফ্যাকচারিংটার কিছু অংশ মালয়েশিয়া, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়াতে নিয়ে গেছে, সেখান থেকে ওরা আমেরিকাতে রপ্তানি করে। অ্যাজ এ রেজাল্ট হচ্ছে কি, দ্য বাইপাস দ্য ট্যারিফ। এখন কথা হলো যে ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু বেজ আবার 10% করেছে, আবার সে ওয়াচ করছে যে কোথা দিয়ে কোনটা আসছে। বিশেষ করে পিটার ন্যাভারোর বক্তব্যের মধ্যে আমরা তার প্রতিফলন দেখছি। কাজে এমনি একটা পরিস্থিতিতে এ পুরো বিশ্ব জুড়ে একটা দারুণ অসুবিধা চলে আসবে। তবে আমি খুব আশাবাদী, এর কারণ হলো আমরা ডোনাল্ড ট্রাম্পকে জানি যে উনি ট্রানজ্যাকশনাল, ওনার ইগো রয়েছে, কিন্তু হিজ ট্রানজ্যাকশনাল। কাজেই আমার যেন মনে হচ্ছে এগুলো সব ম্যানুফারিং, আলটিমেটলি হি উইল কাম টু এ কম্প্রোমাইজ। এবং আমার ধারণা চীনে যারা শাসক গোষ্ঠী ওরাও দারুণ ক্লেভার, কারণ ওরা ব্যবসায় একদম ওস্তাদ। এটা শুধু যে বর্তমানে শাসক শ্রেণী নয়, এটা আমরা অতীতেও দেখেছি। আমরা দেখেছি যে ঢাকায় আমরা যখন ছিলাম তখন দেখেছি যে চাইনিজরা ওখানে কতগুলো ব্যবসা একচেটিয়া করতো, হ্যাঁ, এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে। এমনকি আমি যখন অস্ট্রিয়ার ইন্সব্রুকে, তখন আমাকে আমার বন্ধুরা যেখানে ট্রিট করার জন্য নিয়ে গেল, একটা চাইনিজ রেস্টুরেন্ট, মানে অস্ট্রিয়ান রেস্টুরেন্ট কিন্তু চাইনিজ মালিক, এবং সে কলকাতা, সেই মহিলা হলো কলকাতায়, আমার জন্য রসগোল্লা, কালোজাম নিয়ে আসছিলেন উনি। সো এই যে ওদের ব্যবসা বুদ্ধি যেহেতু আছে, আমার ধারণা যে চীনের নেতৃবৃন্দ দে উইল কাম অন দ্য টেবল এবং দেয়ার ইজ গোনা বি এ কম্প্রোমাইজ। এটা যদি না হয় তাহলে কিন্তু আমার সন্দেহ হচ্ছে, আজকে তো রাত 12টা ইস্টার্ন টাইমে এটা ইমপ্লিমেন্ট হবে, এটা এবং সেটা কিন্তু চীনের দিনের বেলা, হ্যাঁ। কাজেই কালকে সকালে যুক্তরাষ্ট্রে যখন স্টক এক্সচেঞ্জ ওপেন করবে তখন এর ইম্প্যাক্ট কিন্তু একটা ভয়ানক হওয়ার চান্স রয়েছে।
কাজে আমার যেন মনে হচ্ছে যে উভয় সব পক্ষেরই সৌবুদ্ধির উদয় হবে। আরো একটা ব্যাপার আছে যে ট্যারিফের ব্যাপারে আমার প্রবলেম হলো যে দেখুন, আমাদের এই নিউ অর্লিয়ান্স, এই যে লুজিয়ানাতে আমরা চাল উৎপাদন করি, জেসমিন রাইস, এটা জাপানে যখন আমরা রপ্তানি করতে যাই তারা 700% ট্যারিফ দিয়ে বসে। এর কোনো মানে আছে? আবার অন দ্য আদার হ্যান্ড ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ দিয়েছে অস্ট্রেলিয়ার একটা জায়গা, মানে ওর আন্ডারে হলো ম্যাকডোনাল্ড আইল্যান্ড, ওখানে থাকে পেঙ্গুইন, ওখানের উপরেও কিন্তু ট্যারিফ বসিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। কাজে আমার যেন মনে হচ্ছে যে আমাদের সবাইকে একটু সুস্থ মাথায় টেবিলে বসে আলোচনার মাধ্যমে এটা সলভ করা, এবং আমি আশাবাদী তাই হবে। জি, এবং 70টি দেশ এর মধ্যে সেই আলোচনার প্রস্তাব দিয়েছে। কিন্তু ডক্টর নাকিবুর রহমান, আমার স্পেসিফিক প্রশ্ন সেটি হলো যে যখন যুদ্ধটা, এই ট্যারিফ যুদ্ধটা চীনের সঙ্গে শুরু হয়, চায়নার সঙ্গে শুরু হয়, এবং আমাদের হাতে যে ডেটা আছে সেটি বলছে যে চায়না থেকে আমেরিকা আমদানি বেশি করে, রপ্তানি কম করে। আমদানি করে $440 বিলিয়ন এবং রপ্তানি করে $145 বিলিয়ন। সেখানে যখন এই ইয়েস এক্স্যাক্টলি 3 টাইমস যখন এই আমদানিটার উপর 104% ট্যারিফ কার্যকর করা হয়, সেটি তো জনগণকে দিতে হবে, এবং চায়না বলছে আমরা শেষ দেখে ছাড়বো। অর্থাৎ এটা একেবারেই কোনো ব্ল্যাকমেলের কাছে মাথা নত করতে চাচ্ছে না তারা। বাণিজ্য যুদ্ধ যখন প্রথম অর্থনৈতিক শক্তি এবং দ্বিতীয় অর্থনৈতিক শক্তির মধ্যে হয়, এটির ইম্প্যাক্ট তো পুরো বিশ্বকে আসলে এটার জন্য সাফার করতে হয়। আমেরিকান জনগণ তো বটে, পুরো বিশ্বকে সাফার করতে হবে, এবং শক্তিশালীভাবে চায়না সেটি জবাব দেওয়ার কথা ভাবছে। সামনের দিনে কি অপেক্ষা করবে? অনেক ধন্যবাদ। সরোর ভাই যেটা বলছিলেন আমি ওখান থেকে শুরু করি, যে আমরা যদি বিশ্বের ওভারঅল বাণিজ্য সংখ্যাটা নিয়ে আমরা দেখি যে ওয়ার্ল্ডে যত ট্রেড হচ্ছে এর মধ্যে এক্স্যাক্টলি 43% ট্রেড হয় বিটুইন আমেরিকা এবং চায়না। এবং আপনি যেটা বললেন যে এখানে অবশ্যই আমেরিকা ইম্পোর্ট চায়না থেকে বেশি করে, এক্সপোর্ট কম করে, এবং এই যে বাণিজ্য ঘাটতিটা দিন দিন কিন্তু বেড়েই চলছে। টু বি এক্স্যাক্ট, আমি যদি সংখ্যাটার দিকে তাকাই তাহলে পরে আমরা দেখব যে আপনি যেটা বলেছেন যে অ্যারাউন্ড 400, 2024 সালের যে ডেটাটা, এটা হলো অ্যারাউন্ড $400 বিলিয়ন আমরা আমেরিকা চায়না থেকে ইম্পোর্ট করে, এবং এক্সপোর্ট করে অ্যাবাউট $150 বিলিয়ন মতো। সো মোটা দাগে প্রায় $250 বিলিয়ন কিন্তু একটা ট্রেড ঘাটতি আছে। সো এই ট্রেড ঘাটতিটা আমরা যদি মানে একেবারে বেসিক্যালি আমরা যদি ন্যাশনালিস্টিক পয়েন্ট থেকে চিন্তা করি, মানে এবং ডোনাল্ড ট্রাম্পের যে বেসটা তারা খুব বেশি শিক্ষিত না, তারা যেভাবে চিন্তা করে যে আমেরিকার ন্যাশনাল ডেট দিন দিন বাড়ছে, এবং এই ন্যাশনাল ডেট বাড়ার পিছনে এই বাণিজ্য ঘাটতিকে একটা বড় কারণ হিসাবে দেখানো হয়। কিন্তু এট দ্য সেম টাইম সরোর ভাই যেটা বললেন, আমরা যদি ওখান থেকেই শুরু করি যে আমাদের চায়নার সাথে যেই $250 বিলিয়ন যেই বাণিজ্য ঘাটতি, আপনি এটা যদি পূরণ করার চেষ্টা করেন তাহলে সিম্পলি আপনার মিনিমাম ওয়েজের দিকেও যদি আমরা তাকাই, যে আপনার ম্যানুফ্যাকচারিং কিন্তু খুব ছোট ছোট জিনিসের উপরে ডিপেন্ডেন্ট। আপনার ছোট একটা স্ক্রু, একটা নেল, একটা স্প্রিং, তারপরে ছোট ছোট জিনিসগুলা, গার্মেন্টসের আপনি কিন্তু রোবট দিয়ে একেবারে কিছু সেলাই করতে পারবেন, কিন্তু আপনার ফিনিশিং টাচ কিন্তু হিউম্যান ইনভলভমেন্ট লাগবে। সো এইগুলা যদি আপনি আমেরিকার যেই জীবন ব্যবস্থা এবং মিনিমাম ওয়েজ সেগুলা দিয়ে যদি আপনি করতে চান, তখন কিন্তু আপনার দ্রব্যমূল্য অনেক বেশি বেড়ে যাবে। সো ওই জায়গা থেকে দেখলে এই বাণিজ্য ঘাটতি অ্যাকচুয়ালি আমেরিকার টোটাল ন্যাশনাল ডেট কমাচ্ছে না বাড়াচ্ছে, এটা কিন্তু আরো সেকেন্ড ইনভেস্টিগেশন লাগবে। সো আমি এটা দিয়ে শুরু করতে চাই। এবং আমরা যদি দেখি যে মোটা দাগে পৃথিবীতে এই ট্রেড ওয়ার বলতে আমরা যা বুঝি, এই ট্রেড ওয়ার কিন্তু আজকেই প্রথম হচ্ছে, বিষয়টা এরকম না। মানে ট্রেড ওয়ারের ডেফিনেশনটা হলো যে when one country retaliates against another by raising import tariff or placing other restriction on import. সো জিনিসগুলো কিন্তু ন্যাচারালি হতে হয়। এখন আমরা এই ট্রেড ওয়ারের হিস্ট্রি কিন্তু অনেক পুরানো। সেই আমরা যদি 1773 থেকে দেখি যে টি পার্টি রিভলভ যেখানে হলো, যে আপনার ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, এই কনসেপ্ট র্যালিং ক্রাই, যেটা 16 ডিসেম্বর 1773, গ্রিফিনস ওয়ার বস্টনে যে মুভমেন্টটা হয়েছিল, এটা কিন্তু এই ট্যারিফের কারণেই, এবং এটার ফলশ্রুতিতেই কিন্তু স্বাধীনতা সংগ্রাম
হলো। সো ট্রেড ওয়ার ব্রিটেনের জন্য কিন্তু খুব বেশি ভালো কিছু বয়ে আনে নাই। তারপরে আমরা যদি আরো একটা মেজর ট্রেড ওয়ার দেখি, যে এটা হলো স্মুথ হাউলি অ্যাক্ট অফ 1930, যেখানে ইউএস, কানাডা, ইউরোপ এই দেশগুলার উপরে একটা ওভারঅল প্রেসিডেন্ট হুভার কিন্তু ট্রেড মানে একটা এম্বার্গো টেরিফ দিয়েছিলেন প্রায় মানে যদিও এটাকে অলমোস্ট 1000 ইকোনমিস্ট সে সময় বিবৃতি দিয়েছিলেন যে এই টেরিফটা আমেরিকার অর্থনীতির জন্য খুব বেশি ভালো হবে না। এর ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখেছি যে এটার কারণে কিন্তু ইউএস এর এক্সপোর্ট 61% ফল করেছিল 1933-তে, এবং এর ফলশ্রুতিতে গ্রেট ডিপ্রেশন শুরু হয়ে গিয়েছিল। তারপরে 1960-তে চিকেন টেরিফ ওয়ার এরকম করে শুরু করে আমাদের রিসেন্টলি আমরা 1987-এ জাপানের সাথে যে ট্রেড ওয়ার হয়েছে, এই প্রত্যেকটা ট্রেড ওয়ার যদি আমরা কনসিডার করি, এটার কোনো ট্রেড ওয়ারের কনসিকুয়েন্স কিন্তু ভালো হয় না কখনো। এখন আমরা যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্পের রেটরিক সম্পর্কে আমরা জানি, যেটা সরোয়ার ভাই বললেন, যে আমরা আশা করি কমন সেন্স উইল প্রিভেল, কারণ আমেরিকাতেও সবাই মাথা মোটা না, সাথে সাথে চায়নাতেও সবাই মাথা গরম করবে না, কারণ আজকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন যে 104% টেরিফ তিনি ঘোষণা করবেন। এবং চীনও কিন্তু খুব মানে প্রাইড একটা তাদের আছে, তারা কিন্তু একটা খুব মানে কি বলা যায় যে তাদের ন্যাশনালিজমের ব্যাপারে তারা কিন্তু খুবই প্রাউড, তারা কিন্তু বাউ ডাউন করবে না। সো দেয়ার হ্যাজ টু বি এ কম্প্রোমাইজ। এবং এই ওয়ার্ডটা যদি কন্টিনিউ করে, আপনারা দেখেছেন যে অনেকেই কিন্তু মনে করেছিল যে এটা রেটরিক, ডোনাল্ড ট্রাম্প একটা ঘোষণা দিয়েছেন কিন্তু এটা আলটিমেটলি ইমপ্লিমেন্টেড হবে না, কোনো একটা নেগোসিয়েশন হবে। অলরেডি 50টা দেশ ইনক্লুডিং বাংলাদেশ, আপনারা আজকে দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলছিলেন 70টা দেশ, 70টা দেশ, হ্যাঁ। সো 70টা দেশ কিন্তু অলরেডি বলছে যে তারা নেগোশিয়েট করবে। অলরেডি বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু বলেছেন যে অলরেডি সয়াবিন থেকে শুরু করে একটা মেজর অংশ কিন্তু তারা আমেরিকা থেকে যে 74% ইম্পোর্ট ডিউটি ছিল এটা কমিয়ে দিবে। সো অনেক দেশই কিন্তু নেগোশিয়েট করবে, কিন্তু এই দেশগুলা কিন্তু ম্যাটার করে না। আমেরিকা থেকে বাংলাদেশ ইম্পোর্ট করে মাত্র $2 বিলিয়ন, সো এটা কিন্তু ম্যাটার করে না। কিন্তু চীন এখানে বিরাট বড় একটা পার্টনার, মানে 400 এবং 200 মানে 150 অলমোস্ট মানে $500 ট্রিলিয়ন উপরে $600 বিলিয়ন ট্রেড এখানে হচ্ছে। সো এখানে বাংলাদেশ যদি নেগোশিয়েট করে, কিংবা বাংলাদেশের মতো ছোট ছোট দেশ কম্বোডিয়া নেগোশিয়েট করে, এটা কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিতে খুব বেশি প্রভাব পড়বে না। এটা ওই ইন্ডিভিজুয়াল দেশগুলাকে একটু সুবিধা দিবে, আমেরিকার ইকোনমিতেও এটা খুব বেশি প্রভাব বিস্তার করবে না। কিন্তু যদি চীন তাদের এই মানে কি বলা যায় যে অহংকার এবং প্রাইডটা যদি বজায় রেখে আমেরিকার সাথে ট্রেড ওয়ারে মানে জড়িয়ে পড়ে, এটাতে চীনের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে, আমেরিকার অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। এবং ওভারঅল আমরা যদি সেই হুভারের এক্সাম্পল থেকে, প্রেসিডেন্ট হুভারের এক্সাম্পল থেকে দেখি, যেটা 1933 গ্রেট ডিপ্রেশনের সূচনা করেছিল, এই ট্রেড ওয়ার যদি দুজনের মধ্যে, ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিংয়ের মধ্যে যদি, প্রেসিডেন্ট শিনের মধ্যে যদি কোন রকম নেগোসিয়েশন না হয়, তাহলে কিন্তু এটাও একটা বিরাট একটা ধস নামিয়ে দেবে অর্থনীতিতে। আমরা কিন্তু আজকে সকালে দেখেছিলাম যে পুঁজিবাজার কিন্তু পজিটিভলি রিঅ্যাক্ট করছিল, কারণ অনেকেই মনে করছিল যে ইলন মাস্ক যখন এই টেরিফের বিরুদ্ধে কথা বলছেন, বিকজ অনেকেই মনে করেন যে ক্ষমতা ইলন মাস্কের হাতে, ডোনাল্ড ট্রাম্পের হাতে না, তখন কিন্তু অনেকেই আশান্বিত হচ্ছিল। কিন্তু আবার যখন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিলেন যে তিনি আজকে রাতে থেকে টেরিফ ইমপ্লিমেন্ট করবেন চায়নার বিরুদ্ধে, তখন কিন্তু আবার স্টক মার্কেট নেমে যাচ্ছে। এবং এখানে আমাদের মনে রাখতে হবে যে গত শুক্রবারে একদিনে আমেরিকা ক্যাপিটাল মার্কেট থেকে $6 ট্রিলিয়ন হারিয়েছে। $6 ট্রিলিয়ন ওয়াইপড আউট হয়ে গেছে। প্রচুর লোকজন কিন্তু পথে বসে যাবে। সো এই রেটরিকের একটা কনসিকুয়েন্স রয়েছে, যদিও এটা থেকে রিকভার করতে সময় লাগবে, কিন্তু $6 ট্রিলিয়ন কিন্তু ওভারনাইট রিকভার করা যায় না। এটার অলরেডি একটা ক্ষতি হয়ে গিয়েছে। এখন এই ক্ষতিটা কিভাবে ড্যামেজ কন্ট্রোলটা হবে, এটাই হলো বিষয়। কিন্তু এখনো যদি ইগো এবং প্রাইডের উপরে এই দুইজন ব্যক্তি, এই দুইজনের উপরে পুরো বিশ্বের অর্থনীতি নির্ভর করছে, এই দুইজন যদি শান্ত মাথায় একটা নেগোসিয়েশন না করেন, তাহলে পরে উই আর লুকিং ফরওয়ার্ড টু এ ডুমসডে, এবং অর্থনীতির অবস্থা খুবই খারাপের দিকে যাবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।